আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আচ্ছা, মানুষের মন ঠিক কিসের সাথে তুলনা করা যায় বলুন তো? জীবনের ক্যানভাসে কোনো গাঢ় বিষাদের রঙে ফুটিয়ে তোলা যন্ত্রণা, নাকি কোনো হালকা তুলির টানে বোলানো কিশোরী মেয়ের হাসির মতো স্বচ্ছতা? আসলে এর কোনোটিই নয়। ক্যানভাসে মনের খুশিতে রং ছড়ানো যায়, কারণ সেটি কারো প্রকাশ্যে না আনলেও চলে। কিন্তু জীবন আসলে মানুষকে বাদ দিয়ে গড়ে তোলা যায় না। আমাদের মন ঠিক ফুলের মতো কাঁটাযুক্ত। সিনেমার মতো পজিটিভ নেগেটিভ চরিত্র আসলে বাস্তব হয় না। সবসময় আমরা যা চাই, যেমনটা চাই, তা সম্ভবত হয় না, হয়তো ভালোর জন্যই। আমরা কাউকে অপছন্দ সত্ত্বেও যেমন দূরে সরাতে পারি না, ঠিক তেমনই কাউকে হেলায় হারিয়ে পরবর্তীতে ইচ্ছে থাকলেও কাছে টেনে নিতে পারি না। অনেক সময় কাঁটাগুলোকে এত গুরুত্ব দিয়ে ফেলি যে ফুলের মাধুর্য বোঝার আগেই তা শুকিয়ে মরে যায়। তবে কাঁটাগুলো পেরিয়ে শুধু ফুলগুলোকে মানুষের ওপর ঝরে পড়তে দিলেই জীবন অনেক সহজ হয়ে যায়, বুকটা হালকা হয়ে যায়, চেরি ফুলের টুপটাপ ঝরে পড়ার মতো। শুনতে থাকুন ঐন্দ্রিলা মুখার্জির কলমে চেরি ফুল। কেমন আছো? দিব্য আছি, সিনেমা দেখছি, বই পড়ছি। শরীর ভালো আছে? একদম ঝাক্কাস। কথাগুলো সত্যি ঝাক্কাস ভঙ্গিতেই বলল ঝিলিক। কোনো কথার শেষে কোনো দীর্ঘশ্বাসের উল্কি নেই। আমি বরং একটা দীর্ঘশ্বাস লোকাতে মরিয়া হয়ে উঠলাম। আর দু একটা এই কথা সে কথার পরে ফোন রাখলো ঝিলিক। আগে কখনো এমনটা হয়নি। এর আগের প্রত্যেকটা ফোন কলে আমি ব্যস্ত হয়ে পড়তাম ফোনটা কাটার জন্য। গুম হয়ে বসে রইলাম বিছানার ওপর। আজ যে কথাটা বলবো বলে ঝিলিককে কল করেছিলাম, সেটা বলা হলো না, বলে উঠতে পারলাম না। ওই বুক থেকে মুখের রাস্তাটা মাধ্যাকর্ষণের বিপরীতে না, তাই জন্যই বোধহয় আমায় ঝিলিকের কাছে ক্ষমা চাইতে হবে। কেন চাইতে হবে তার চেয়ে বড় প্রশ্ন, কেন চাইবো না? কি করেনি মেয়েটা আমার জন্য? রাতের পর রাত জেগেছে, পয়লা বৈশাখ থেকে দুর্গাপুজো সব মাটি করেছে শুধুমাত্র আমি খারাপ থাকছিলাম বলে। পড়াশোনা লাটে তুলেছে, বাপ মায়ের সাথে ঝামেলা করেছে। আর আর আমি 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 কিচ্ছুটি করতে পারিনি ওর জন্য। ওর একটার পর একটা প্যানিক অ্যাটাক হয়েছে, গুমড়ে গুমড়ে অসুস্থ হয়ে পড়েছে, নার্সিংহোমে অ্যাডমিটেড ছিল কয়েকদিন। তবু আমি চাইনি। আমি জানি আমি একবার গিয়ে মাথায় হাত রাখলে ও সত্যি ঝাক্কাস হয়ে উঠত সেদিন। ওর বুকে হতগুলো ব্লেডের দাগ পড়তো না, তবু আমি যাইনি। আচ্ছা, ঠিক কেন যাইনি মনে পড়ল না। শুধু এক ভয়ঙ্কর রাগ হলো নিজের উপর। নিজেকে কসাই মনে হলো। ও হ্যাঁ, কসাই মনে হতেই মনে হলো মা মাংস কিনে আনতে বলেছিল আজকে। আজ দিদি, জামাইবাবু, ভাগ্নি সবাই আসবে। আমি কোনোদিনই মাংস কাটা দেখতে পারি না। দুর্বল মানুষ, এইসব কাজ বাবাই করত। বাবা মারা যাওয়ার পর থেকে আমার উপরেই পড়তেছে। তাই তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বের হয়ে গেলাম। এই চত্বরে একটাই পাঁঠার মাংসের দোকান, মিন্টুর দোকান। ছেলেটা আমার সাথে স্কুলে পড়তো। ওর দোকানে যেতে আমার বিরক্ত লাগে। সারাদিন সুখেন পাগলা ওর দোকানেই পড়ে থাকে। এবেলা ওবেলা পরিষ্কার টরিষ্কার করে দেয়। মিন্টু কিছু খেতে দেয় ওকে, পুরোনো জামা কাপড় দেয় পড়তে। কসাই হলেও মিন্টু বোধহয় আমার থেকে ভালো মানুষ। ভাবতে ভাবতে ব্যাগটা বাড়িয়ে দিলাম ওর দিকে। কত লাগবে? ওই 750 মতো দে। আমার বিরক্ত লাগলো। ভাগ্যিস আজ দোকান ফাঁকা, নয়তো ভীষণ অপ্রস্তুত হতে হতো। আমার গায়ের রং ফর্সা। ছোটবেলায় সবাই আদর করে আমাকে সাহেব বাচ্চা বলে ডাকত। আমাকে কেলে মানিক মনে হওয়ার কোনো কারণ নেই। মিন্টু বিড়ি খেতে খেতে মাংস কাটছে। আমার বিড়ির গন্ধ সহ্য হয় না।
মাংস কাটা আমি দেখতে পারি না, আমি ওর দিকে তাকাতে পারছি না। আমার গা ঘিন ঘিন করছে, কাঁচা মাংসের গন্ধে গা গুলিয়ে উঠছে আমার। আমি কারোর দিকে না তাকিয়ে মাথাটা আকাশের দিকে তুলে মিন্টুকে জিজ্ঞেস করলাম, মিন্টু, কেন পুষে রেখেছিস এই মালটাকে? কাস্টমার তো বিরক্ত হয়ে পালিয়ে যাবে। মিন্টু হয়তো হাসলো, আমি দেখতে পেলাম না। তোকে দেখেই শুধু অমন করে, অন্য কাস্টমার থাকলে চুপচাপই থাকে। আমার রাগটা বেড়ে উঠল। মিন্টু একটু ভারী গলা করে বলল, আমিও শুরুতে ভাবতাম ভাগিয়ে দেবো, কিন্তু কি যে জাদু করলো ছেলেটা। আমার মেয়েটার যখন অ্যাক্সিডেন্ট হলো তখন কে বলবে যে ও পাগল? দিনরাত আমার সঙ্গে ছুটোছুটি করেছে, সরকারি হাসপাতালের বাইরে বসে থেকেছে সারা রাত। গায়ে ওই ময়লা জামা, একটা চাদর পর্যন্ত নেই শীতের রাতে। আমি যখন ডাক্তারের সাথে কথা বলতাম ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো আমাদের দুজনের দিকে। যেদিন মেয়েটাকে হাসপাতাল থেকে ছাড়লো, কি লাফিয়েছিল সেদিন, নিজে কোলে নিয়ে বাড়ি ফিরেছিল। তো ওকে আমি কি করে ফেলে দিই বলতো? আমার বুকের কাছটা চিনচিন করে উঠল। সত্যি তো, ওকে ওকে কি করে ফেলে দেবে মিন্টু গোসাই? আমার অনেক কিছু মনে পড়ে গেল। বাবা মারা যাবার দিনের দৃশ্যটা। আমি ওই একটু আধটু কাঁদছিলাম, ঝিলিককে জড়িয়ে ধরি। তারপর দিদিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ঝিলিক। দিদি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। ঝিলিকে দিদি চোখে মুখে জল দিয়ে মায়ের কান্না থামিয়ে সামলাচ্ছিল সব। আমি শুধু ফ্যাল ফ্যাল করে দেখছিলাম সব। ওর সেদিন একটা চাকরির ইন্টারভিউ ছিল, যাইনি, শুধু আমার জন্য। আমি কি করে ফেলে দিলাম ঝিলিককে? আমার চারদিকে একটা ঘূর্ণাবর্ত। কেলে মানি কেলে মানি কেলে মানি পাগলা নিচে চলেছে। কেলে মানি কেলে মানি কেলে মানি। আমার চোখের সামনে অনেকগুলো মুখ ভেসে উঠল। মিন্টুর মেয়ে, আমার বাবা, ঝিলিকের শেষ কথাটা মনে পড়ল, ঝাক্কাস আছি। আচ্ছা, এই কথাটার গভীরেও কি কোনো ঘূর্ণাবর্ত আছে? নিম্নচাপ আছে? হ্যাঁ, নেই? কেন নেই? না, অবশ্যই আছে, অবশ্যই আছে, আছে আছে আছে, অবশ্যই আছে। এই নে, একদম বুকের মাংস দিয়েছি, খেয়ে বলিস। একটা কালো প্লাস্টিক আমার দিকে বাড়িয়ে দিল মিন্টু। বুকের মাংস, কেমন যেন শিরশির করে উঠলো গাটা। আচ্ছা, মানুষের বুকেরও কি? না 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 না, অনেক বেশি ভাবছি আমি, অনেক বেশি ভাবছি। ঝিলিককে ফোন করাটা বোধহয় আমার ভুল হয়েছে। আমি বাড়ি ফিরলাম, জামাটা খুলে বসলাম। আমার বুকে একটা আঁচিল আছে, বেশ বড় আকারে, প্রায় একটা বাচ্চার হাতে চেটো সাইজের। আঁচিলটায় হাত দিলাম। বাবার বুকেও ঠিক এরকম একটা আঁচিল ছিল। বাবার কথা মনে পড়ল। আমার বাবার লোকটা ভালো ছিল না, জানেন তো, আবার খারাপও বলা যায় না। সপ্তাহে 5 দিন বাবার মতো ভালো মানুষ গোটা দুনিয়াতে চিরুনি তল্লাশি করলেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাকি 2 দিন, ওই শনিবার রোববার হলেই বাবা পেল্লাই মদের বোতল নিয়ে বসত, মাকে মারত, দিদিকে মারত। না, আমার গায়ে হাত তোলেনি কোনোদিন, সে জানে কেন তোলেনি। তবে রিটায়ার হয়ে যাওয়ার পর সব ছেড়ে দিয়েছিল। তখন শুধুমাত্র আমাকে গঞ্জনা দিত। আর কদিন বাবার পেনশনে দিদির রোজগারে বসে খাবি, নিজের একটা বন্দোবস্ত কর। আমার তখন ভারী রাগ হতো, মনে হতো এর চাইতে ছোটবেলায় ওরকম মারলেই বেশ করতো আমাকে। এই কথাগুলো হয়তো কম লাগতো আমার গায়ে। আমি শুয়ে পড়লাম, ছাদের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আমার বুক থেকে একটা ঘূর্ণাবর্ত উঠছে, যা নিম্নচাপ হয়েছে ওখানে। ঘূর্ণাবর্ত জন্মানোই স্বাভাবিক। কয়েকটা কথা ঘূর্ণাবর্তটায় ভাসছে। হয়েছে, বুকের মাংস একদম ঝাক্কাস। আর কতদিন, আরো কত কি। ফোনটা হাতে তুলে নিলাম। ঝিলিক অনেকগুলো স্ট্যাটাস দিয়েছে। একটা স্ট্যাটাসে রিপ্লাই দিলাম, ও উত্তর দিল না। অনলাইন আছে, তবু উত্তর দিল না। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম বোবা স্ক্রিনটার দিকে, কোনো উত্তর নেই। ওদিকে স্ট্যাটাসের সংখ্যা বাড়ছে। কই, এমনটা আগে তো কখনো হয়নি।
বুকের আঁচিলটার কাছে আবার কষ্ট হচ্ছে আমার। বুকটা চেপে শুয়ে থাকলাম। ঝিলিক কি সত্যিই ভালো আছে? কিন্তু কেন কেন ভালো আছে ঝিলিক? ও কেন খারাপ নেই? ও তো শুধু আমার কাছে ভালো থাকার কথা ছিল। আমাকে ছেড়েও কি করে ভালো থাকতে পারে? কি করে নখ কাটা হয়নি অনেকদিন, নুন ছাল উঠে গেল বুকের। এ তো কিছুই নয়। আরো কতই না লেগেছিল ঝিলিকের ওই প্যানিক অ্যাটাকগুলোর সময়। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, নিম্নচাপের বৃষ্টি। মায়ের ঘরে উঁকি মেরে দেখলাম মা পুজোয় বসেছে। পুজোর সময় মায়ের হুঁশ থাকে না। আমি বেরিয়ে গেলাম বৃষ্টি মাথায় করে। কোথায় যাব আমি জানি না, অস্থির লাগছে ভীষণ। আগে এরকম হলে ঝিলিককে ফোন করতাম, এখন তো সেই রাস্তাটাও বন্ধ। মাথাটা গরম হয়ে গেল মনে পড়তে। ঝিলিক কেন আমাকে ছাড়া ভালো থাকে? হ্যাঁ, ফোনটা বার করলাম পকেট থেকে। ভিজে সব করছে ফোনটা, জলে ভিজে যাচ্ছিল ফোনের স্ক্রিন। আমি তবু তপ্ত হাতে কাজ চালাতে চাইলাম। ব্লক করে দিলাম ঝিলিককে। ফোনটা পকেটে ঢোকাতে গিয়েও কি মনে হতে নাম্বারটা ডায়াল করলাম। শুভম। হ্যাঁ, ঝিলিকের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল ছেলেটা। আমার আবার এই ছেলেটাকে কোনোদিনই পছন্দ ছিল না, তবুও কল করলাম। দুবার রিং হতেই রিসিভ করলো শুভম। একটু অবাক গলাতেই বলল, আপনি হঠাৎ এখন? আমি একটু আমতা আমতা করে গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলাম, মানে ঝিলিক কেমন আছে? ঝিলিকের কথা আমাকে কেন, ওকেই জিজ্ঞেস করুন না। আপনার সাথে তো ওরই বেশি হৃদ্যতা। একটু থেমে একটা ফ্যাচ ফ্যাচে হাসি হাসলো ছেলেটা। বুঝেছি। আমার গা একেবারে রাগে জ্বলে উঠল। বুঝে গেছে। কি বুঝে গেছে ছেলেটা? ঝিলিক ভালো আছে স্যার। কথাটা শুনে আমার রাগ হলো, যেন উল্টোটা শুনতে পেলেই আমি খুশি হতাম। চুল চুইয়ে বৃষ্টির জল পড়ছে, গরম জল। বৃষ্টির জলটাও যেন গরম লাগছে আমার। আমার চোখ ঝাপসা হয়ে গেল। অসহায়ের মতন জিজ্ঞেস করলাম, ভালো আছে? আরে হ্যাঁ রে বাবা, একটা মানুষ আর কতদিন খারাপ থাকতে পারে বলুন তো? জগতের নিয়মে একটা সময় তো তাকে এসে ভালো থাকতেই হবে। তবে হ্যাঁ, কেউ যদি এখন চেচে সারা জীবন খারাপ থাকতে চায় তার কথা আলাদা। এই যেমন ধরুন আপনি। এই শুয়োরের বাচ্চা, কি বলছো তুমি? আহা, গালাগালি করবেন না স্যার। ভীষণ গম্ভীর অথচ উদাস গলায় ছেলেটা বলল, আমার কি মনে হয় জানেন, প্রত্যেকটা মানুষের বুকে একটা বীজ আছে, ভালো থাকার বীজ। আবার বুক আমার আঁচিলটা কেমন যেন ব্যথা করে উঠল। ছেলেটা বলে চলল, ধীরে ধীরে বীজটা বড় হয়, একটা গাছ হয়, ছায়া দেয় নিজেকেও আবার অন্য মানুষকেও। আসলে কি জানেন তো, যারা ভালো থাকে তারাও অন্য মানুষদের ভালো রাখতে চায় কিনা। তারপর তাদের জীবনে আপনার মতো লোকজনগুলোর এন্ট্রি হয়। আর আপনাদের সমস্যাটা কি বলুন তো, আপনারা না কোনোদিন আপনাদের বুকের বীজটায় জল, সার, রোদ কিচ্ছু দেননি না, কিচ্ছু না। যার জন্য বীজটা ডরম্যান্ট রয়ে গেছে। আপনারা নিজেরাও ভালো থাকতে পারেন না, আর যারা ভালো থাকতে পারে তাদেরকেও না থাকতে দেন না। আপনারা নির্দ্বিধায় তাদের গাছটাকে কচু কাটা করে কেটে ফেলেন, আর ওই কাঠে বারবিকিউ বানিয়ে খান। সোজা ভাষায় মজা দেখেন আর কি। সেই মানুষটা তখন আপনার কাছে একটু ছায়া ভিক্ষা করে মরে, কিন্তু আপনি ছায়া দেবেন কি? আপনার নিজের কাছেই তো গাছটা নেই। তারপর একদিন ওই মানুষটা ধীরে ধীরে বুঝতে শেখে, আপনাদের কাছে না এসে সত্যি সত্যি ছায়া দিতে পারবে এমন মানুষগুলোর সংস্পর্শে তারা যায়। সেই মানুষগুলোর কাছ থেকে হয়তো বীজও পায়। তারপর নিজের বীজটারও খেয়াল রাখে, আবার নতুন করে চারাগাছ জন্মায়। মানুষটা আবার ধীরে ধীরে ভালো থাকতে শেখে, জানেন তো। কথাগুলো বলতে বলতে ভারী হয়ে এসেছিল ছেলেটার গলা। আমিও দাঁড়িয়ে পড়েছিলাম মাঝ রাস্তায়। আমার গলা চুল বেয়ে জল নামছে, ভিজে যাচ্ছে বুকের আঁচিল।
আচ্ছা, এই জলে কি অঙ্কুর উদ্গম হবে ওই বীজটায়? আমি জোরে জোরে দুদিকে মাথা নাড়লাম। দেখ, ছেলেটাও আলবাল বকছে আর আমিও শুনছি। কট করে কেটে দিলাম ফোনটা। রাস্তায় জল জমে গেছে। আমি হাঁটা লাগালাম বাড়ির দিকে। আজ যা ভিজেছি, বিকেলে জ্বর আসবেই। আমি বাড়ি ফিরে দেখলাম মা রান্না বসিয়েছে। আমার এই অবস্থা দেখে রেগে মেগে কি সব বলে চললো আমাকে। আমি পাত্তা দিলাম। ভিজে গায়ে বাবার ছবিটার সামনে বসলাম। এই ছবিটা বাবা মারা যাবার বছরখানেক আগে তোলা। শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। সোনাঝুরির হাটে দাঁড়িয়ে এই ছবিটা তুলে দিয়েছিল দিদি। বাবার বুকেও একটা আঁচিল ছিল। ছবিতে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু ছিল তো। বাবার বুকেও কি এরকম একটা কাজ ছিল? সেটা সপ্তাহে 5 দিন বাড়ত, আর শনিবার হলেই কচাত করে কেটে দিত কেউ। আবার সোমবার একটা বীজ পুঁতে নিত বাবা, নাকি পুঁতে দিত অন্য কেউ। এসব ভাবছি, এমন সময় কাঁধে যেন একটা কার হাত পড়ল। পিছন করে তাকিয়ে দেখলাম দিদি। কি ভাবছিস তুই? না, তেমন কিছু না। তুই কখন এলি? দিদি জেরা এড়াতে কথা ঘোরালাম। আমি কথা ঘোরাতে চাইলে দিদি বোঝে, কথা বাড়ায় না। এই মাত্র এলাম, তুই স্নান করে নে। কি অবস্থা জামা কাপড়ের, যা। খাওয়া দাওয়ার পর দিদির কোলে মাথা রেখে শুয়েছিলাম। দিদি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, ভালো লাগছিল। বুকের আঁচিলটাও জ্বালাতন করছিল না তখন। কি মনে হতে দিদিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, বাবা লোকটা খারাপ ছিল না বল? এই নিউট্রাল উত্তর দিবি কিন্তু। দিদি হাসল। ও বরাবরই বাবার নেওয়াটা ছিল। রবিবার রাতে মার খেয়েও পরের দিন ভোরবেলা ব্যস্ত হয়ে পড়তো বাবার সাথে বাজার যাওয়ার জন্য। আমি বরং সহ্য করতে পারতাম না বাবাকে, ভয় পেতাম, এড়িয়ে চলতাম মার না খেয়েও। দিদি বলল, আমরা কেউই কি খারাপ নাকি কেউই ভালো বল? সবার একটা খারাপ দিক থাকে রে ভাই। না থাকলে তো মানুষে ভগবানে আর কোনো ফারাক থাকতো না। যার খারাপ দিকটা নিয়ে তোর মানিয়ে চলতে অসুবিধা হবে না, যার খারাপ দিকটা তোকে কষ্ট দেবে না, সেই মানুষটাই তোর কাছে ভালো। আমার কাছে তো বাবা ভালোই। তাহলে বাবা শনি রবি হলে ওরকম করতো কেন? তুই ছোট, তার উপর আবার ভীতু, তাই তোকে কিছু জানাইনি আমি আর মা। আসলে লোকটা এমনি এমনি অমন করতো না রে। কি জন্য করতো? বাবার অফিসে যে বস ছিল সে বাবাদের সাথেই পড়তো, কিন্তু স্বভাবে নিরীহ গো বেচারা বলে তাকে বুলি করত স্কুলের একটু হোমরা চোমরা ছেলেরা। বাবাও তাদেরই মধ্যে ছিল। পরে সুযোগ পেয়ে সেই ছেলেই যখন বস হয়ে বসলো, শোধ তুলতে লাগলো বাবার ওপর। সারা সপ্তাহের অকথ্য গালাগালি, অন্যের দোষ নিজের ঘাড়ে নেওয়ার পর লোকটা শনি রবিবার একটু দম ফেলতে চাইতো। হাতের কাছে বসকে না পেয়ে আমাদেরই মারত। কিন্তু ওই শনি রবি রাতে মাকে জড়িয়ে ধরে খুব কাঁদতো বাবা। মা এমনি করেই মাথায় হাত বুলিয়ে দিত। আমি ঘুমিয়ে পড়লে আমাকে আদর করতে করতে কাঁদত। আমার মাথায় শুভমের কথাগুলো ঘুরতে লাগলো, ঘূর্ণাবর্তের মতো। তাহলে বাবার বস বাবার বুকের ওই ভালো থাকার গাছটাকে কেটে দিত বারবার। মা আর দিদি যত্ন করে বসিয়ে দিত নতুন বীজ। আর আমার বীজটা ডরম্যান্ট বলেই কোনোদিন আমার কাছে আসেনি বাবা। আমার আঁচিলটা আবার ব্যথা করছে। যেন কিছু একটা বেরিয়ে আসতে চাইছে বুকের চামড়া ভেদ করে। 4টে বেজে গেছে। পাড়ার স্কুলটায় ছুটি হলো। রাস্তায় জল জমেছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছাতা নিয়ে বা রেনকোট পরে হাপুস হুপুস করে যাচ্ছে রাস্তা দিয়ে। আমার ঘরের জানলা দিয়ে দেখা যায় রোজ। মিন্টুর মেয়েকে দেখতে পেলাম। বেশ বড় হয়েছে মেয়েটা। উচ্চ মাধ্যমিকের আগেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল মিন্টু। তারপর আর স্কুলের ধারে কাছে দেখা যায়নি ওকে। মাংসের দোকানটা ওর বাবার। আগে আগে বাবাকে দোকানে সাহায্য করতো, তারপর একাই সামলায় ওই দোকানটা। অ্যাক্সিডেন্টের পর থেকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে মেয়েটা। বন্ধুদের সাথে গল্প করতে করতে খিলখিল করে হাসতে হাসতে হেঁটে চলেছে জল ঠিঙ্গি।
কিন্তু খুব ভালোবাসে মেয়েটা, সুখেন পাগলা। আমার মনটা কেমন করে উঠল। সুখেন পাগলারও নির্ঘাত ওরকম একটা গাছ আছে, তাই কিছু না থেকেও কত ভালো আছে। আবার এই বাচ্চা মেয়েটাকেও কত ভালো রেখেছে। ওই মেয়েটা ওর গাছটাকে কেটে ফেলেন, উল্টে আরো জল সার দিয়েছে। আমার ভাগ্নি টিয়া দুলে দুলে গল্পের বই পড়ছিল আমার পাশে বসে। ওর দিকে পাশ ফিরে শুলাম। রাস্কিন বন্ডের শর্ট স্টোরি কালেকশন। ও এখন যেই পাতাটা পড়ছে তার মাথায় মিষ্টি লাল রঙের কালিতে হেডিং দেওয়া দ্য ট্রি অফ হেভেন। নিচে একটা চেরি গাছের ছবি, ঝাঁকড়া ঝাঁকড়া গোলাপি রঙের চেরি ব্লসম ঝরে পড়ছে গাছটা থেকে। এই গল্পটা আমরা এত ছোটবেলায় পড়িনি, পড়েছিলাম একটু বড় হয়ে। সিলেবাসে ছিল গল্পটা দি চেরি ট্রি নামে। আমাদের বইটা এত রংচঙে ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা জাতা গাছ এঁকেই কাজ সারা হয়েছিল। চেরি গাছটা দেখে ঝিলিকের কথা মনে পড়ল। শেষ যেদিন দেখা হয়েছিল এমনি একটা হালকা গোলাপি রঙের ঢিল ঢিলে জামা পড়েছিল। আমি ইয়ার্কি করে বলেছিলাম, কি পড়েছো এটা তুমি? হ্যাঁ, সার্কাসের তাবু গায়ে গলিয়ে এসেছো কেন? সেদিন মন ভালো ছিল না, বাবার কথা মনে পড়ছিল। আজ ঝিলিকের কথা মনে পড়ছে। কতদিন দেখিনি মেয়েটাকে। ঝিলিকের কাছে ছবি চাইলে ও বলতো, কেন, ব্ল্যাক ম্যাজিক করবে নাকি? সেদিন অনেকক্ষণ ওর কোলে মাথা রেখে শুয়েছিলাম। ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সারাক্ষণ। আমি বুঝতে পারছিলাম ওর হাতে পায়ে ব্যথা করছে, তবু আমি উঠিনি। কেউ তো আগলে রেখেছে কষ্টের সময়। একটু বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল খুব। আচ্ছা, ঝিলিকের কষ্টের সময় ওকে কি আগলে রেখেছিল? কই, আমি তো রাখিনি। কেন রাখিনি? একটাই উত্তর পেলাম, ইচ্ছে হয়নি। নিজের বুকে একটা ছুরি বসিয়ে দিতে ইচ্ছে করলো আমার। বুক থেকে একটা আলো বেরিয়ে ওই সামনের বোয়া দেওয়ালটায় কেউ যেন একটা প্রজেক্টরে সিনেমা চালিয়ে দিল। সেই বিকেলটা। তবে ঝিলিক নেই ওখানে। গঙ্গার ধারে ওই সিঁড়িটায় শুয়ে আছি আমি একা। আমার মাথার কাছে একটা মস্ত বড় চেরি গাছ। একটা একটা চেরি ব্লসম খসে পড়ে ছুঁয়ে যাচ্ছে আমার কপাল, মাথা, চুল, বুক। পরক্ষণেই বদলে গেল দৃশ্যটা। একটা সাদা বিছানায় শুয়ে আছে ঝিলিক, চোখ বোঝা, শুকনো নির্জীব মুখ। ওর মাথার কাছে একটা বইটার মতন একটা সাদা কালো গাছ। না, সাদা কই, সাদা নেই তো। কালো কুচকুচে শুকনো একটা গাছ, একটাও পাতা নেই তাতে। ওটা ওটা কিসের গাছ? হ্যাঁ, ঝিলিকের মাথার কাছে ওই গাছটা কেন থাকবে? হ্যাঁ, ওই গাছটাকে তো একটা হানা বাড়ির পাশে মানায়। ওই বাবা, আমার ঝিলিকের পাশে না। দেওয়ালটা গিয়ে মাথা ঘুরতে ইচ্ছে হলো আমার। কি ভাবছিস ভাই? দিদি এসে বসেছে আমার পাশে। বাবার কথা না ঝিলিকের কথা? আমি উত্তর দিলাম না। দিদি মাথায় হাত রাখলো। ভালো লাগলো আমার। তুই ভালো আছিস দিদি? খারাপ থাকবো কেন? তোরা আছিস তো। তোরা আছিস, তোর জামাইবাবু আছে, টিয়া আছে। খারাপ কেন থাকবো বল? কেন খারাপ থাকবি না? তোর শাশুড়ি এত কথা শোনায় তোকে, জামাইবাবু কিচ্ছু বলতে পারে না মায়ের ওপর। তোর ভাল লাগে? ভালো লাগে না, একদম ভালো লাগে না। সারাদিন অফিস সংসার সামলে আবার শাশুড়ির মুখ ঝামটা সইতে কারই বা ভালো লাগে। কিন্তু ওই যে রাতে টিয়াকে জড়িয়ে নিয়ে শুই, আমি সব ভুলে যাই, বিশ্বাস কর। ডেডলাইন, ট্রাফিক, অফিসে লেট হওয়ার ভয়, তরকারিতে নুন বেশি হওয়ার ভয়, শাশুড়ির গঞ্জনার ভয়, তাড়াহুড়ে সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলার ভয়, আমি সব ভুলে যাই। তোর জামাইবাবু কোন কোন দিন মাকে লুকিয়ে বাইরে খাবারটা কিনে আনে, আমি তখন সব ভুলে যাই। এই বাড়িতে এসে যখন দেখি মা শোক কাঠে উঠে আবার তোকে বকাবকি করতে করতে রান্না করছে, আমি সব দুঃখ ভুলে যাই। যা আছে তাই নিয়ে যদি থাকতে পারি তাহলেই ভালো থাকা যায়। জানি তা নিয়ে। দিদির শেষের কথাগুলো কানে গেল না আমার। টিয়া তখনও বই পড়ছে। আমার মনে হলো টিয়ার চুলগুলো কালো নয়, গোলাপি, ওই চেরি ব্লসমের মতো। একটা একটা ব্লসম খসে পড়ছে দিদির মাথার ওপর, ছায়া দিচ্ছে, শান্তি দিচ্ছে। আমার বুকে একটা চাপা অস্বস্তি, সেটা আস্তে আস্তে গলায় চেপে বসছে।
বমি হবে নাকি। আমি বেরিয়ে এলাম ঘর থেকে। ছাদে শুয়ে আছি, সারা শরীর ভেসে যাচ্ছে বৃষ্টির জলে। শীত করছে, জ্বর আসছে। আকাশটাকে ঢেকে রেখেছে একদল কুচকুচে কালো মেঘ, ঠিক আমার বুকের আঁচিলটার মতন কালো। সুখেন পাগলা কালো মানিক বললে যেরকম রং চোখের সামনে ভেসে ওঠে, সেই রকম কালো। সুখেন পাগলা কি ওই জন্যই আমাকে কালো মানিক বলে? ওই আঁচিলটার জন্য নাকি এই কালো মনটার জন্য? আমার বুক থেকেই উঠেছে আজকের নিম্নচাপ। ফোনটা পকেট থেকে বের করলাম। এটা এবার খারাপ হবেই। হোয়াটসঅ্যাপ খুলে ঝিলিকের টিপি দেখতে পেলাম না, ব্লক করেছে বোধহয়। কল করলাম, নট রিচেবল বলল, ব্লক করেছে। না না, এমন হলে তো হবে না। এমন হলে কি করে চলবে? আমার বুক থেকে কিছু একটা বেরিয়ে আসছে, চামড়া ভেদ করে কালো মতো কিছু একটা বেরিয়ে এলো। আজকের বৃষ্টির জল আমার বুকের বন্ধা বীজটাকেও জাগিয়ে দিল নাকি? অসহ্য যন্ত্রণা করছে বুকে। বুক থেকে বেরিয়ে আসা জিনিসটা বড় হচ্ছে ধীরে ধীরে। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। ছাদ, বৃষ্টি, মেঘ, সব। আমার চোখ দুটোর সামনে শুধু একটা দৈত্যাকৃতিক কালো জিনিস। আমার বুক ফুঁড়ে বেরিয়ে আসছে। ডালপালা মেলা একটা গাছ। আমি শুভমকে মরিয়ার মতো ফোন করলাম। আমার ঝিলিককে ভীষণ দরকার এই মুহূর্তে। হ্যাঁ, ঝিলিকই পারবে আমাকে 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 এখান থেকে বাঁচাতে। ঝিলিক। হ্যাঁ, আবার কি হলো? শুভমের গলায় বিরক্তিকে পাত্তা না দিয়ে আমি বললাম, এই ঝিলিক আমাকে ব্লক করেছে। ঝিলিককে বলো আমাকে আনব্লক করতে। ওর সাথে আমার ভীষণ দরকার। আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। হাঁপিয়ে উঠছি আমি ওই গাছটাকে দেখতে দেখতে। আমি চোখ বুজে ফেললাম। আমার গলা শুনে হয়তো হকচকিয়ে গেছে শুভম। আপনাকে ঝিলিক ব্লক করেছে? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। আমি কিছু বললাম না। গায়ে বৃষ্টির ফোঁটাগুলো তীরের মতন বিঁধছে। এটা কি আদৌ বৃষ্টি নাকি ওই গাছটা থেকে কাঁটা জাতীয় কিছু ঝরে পড়ছে? ফোনটা বেজে উঠল। হ্যাঁ, শুভম। কল রিসিভ করতেই আমতা আমতা গলায় বলল, ঝিলিক বলল ও আপনার সাথে আর কথা বলতে চায় না। আপনি নাকি ওকে আগে থেকে ব্লক করেছেন আজ। ওর খারাপ লেগেছে সেটা। আমি মরিয়া হয়ে উঠে বললাম, আমি 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 কিছু জানি না। আমি কিছু জানি না। ঝিলিককে আমার সঙ্গে কথা বলতে হবে, যেভাবেই হোক কথা বলতে হবে আমার সঙ্গে। দাঁড়ান, ওকে আমি কনফারেন্সে নিচ্ছি। কিছুক্ষণ পর একটা গলা ভেসে এলো। হ্যালো, ঝিলিকের গলা। আমার যেন ধরে প্রাণ এলো। কি যেন বলতে হবে আমার? হ্যাঁ, আমি 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 ভালো আছি কিনা? হ্যাঁ, আমি ভালো আছি কিনা? শরীর ঠিক আছে কিনা, তাই তো? হ্যাঁ, কি সিনেমা দেখেছে? হ্যাঁ, কি বই পড়েছে? আমার তো সব গুলিয়ে যাচ্ছে তো আমার। আমি কি বলতে চাইছো কি তুমি? ঝিলিকের গলায় একটা রাগের ঝাঁঝ। আমার গলার অস্বস্তিটা এতক্ষণে হু হু করে বেরিয়ে এলো। ঝিলিক, আমাকে ক্ষমা করে দাও ঝিলিক। আমি আর কিছু চাই না। আমি তোমার সাথে থাকার আবদার করতে পারি না, আমি জানি সেটা। সে যোগ্যতা আমি বহু আগেই হারিয়েছি। আমাকে তুমি শুধু ক্ষমা করে দাও, নয়তো আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাব। আমিও আর তোমার সাথে থাকতে চাই না। সেটা চাইলে তোমার উপর শোধ তোলা হতো। ওসব আমার ইথিক্সে পড়ে না। অতএব আমার তো আর কিছু করারও নেই ক্ষমা করে দেওয়া ছাড়া। মানে ক্ষমা করে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, দিলাম। বৃষ্টিটা থেমে গেছে, আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আমি দেখলাম আমার বুকের উপর চেপে বসা ওই কালো গাছটার ডালে একটা পাতা, সবুজ পাতা। হ্যাঁ, সবুজ পাতা।
সত্যি ক্ষমা করে দিয়েছো আমাকে? দিয়েছি। ওই ওই গাছটা এমন ভরে গেছে গোলাপি ফুলে, একটা ফুল এসে পড়লো আমার মাথায়। ঝিলিক ক্ষমা করে দিয়েছে আমাকে। চেরি ফুলে ভরে যাচ্ছে আমার কপাল, মাথার চুল, মুখ, বুক। ফুলগুলো যেন হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথায়, আমার বুকে। ঝিলিক ক্ষমা করে দিয়েছে আমাকে। শুনছিলেন ঐন্দ্রিলা মুখার্জির কলমে চেরি ফুল। আজ গল্প পাঠে ও মুখ্য চরিত্রে ছিল ইভ উইথ আর্য ও ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে আর্য। বিভিন্ন চরিত্রে ছিল তানিশা, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে তৃষা, সৌভিক ও আমি বিপ্রদীপ। স্ক্রিপ্টিং করেছে তিথি, ভূমিকা লিখেছে হিয়া, শব্দ সংযোজন ও আবহ সঙ্গীতে ছিলাম আমি বিপ্রদীপ। পোস্টার করেছে মোনালিসা, সামগ্রিক পরিচালনায় সৌভিক ও আমি বিপ্রদীপ। সোশ্যাল মিডিয়ার দায়িত্বে ছিল সৌমাভ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।